গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। হ্যাঁ, সেও বলে দিল ভালো আছি। যাকে বৃষ্টি পড়ে বেশ একটু ঠান্ডা হয়েছে, অনেকটাই ভালো লাগছে। এই প্রচণ্ড গরম যা পড়েছিল তাতে কাজকর্ম করতে একটুও ভালো লাগছিল না। এখন বেজে গেছে প্রায় সকাল 10:30। মোটামুটি আমার সকালের অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজ বলতে বাজার যাওয়া, তার সাথে বাসনপত্র মাজা, জামা কাপড় কেচে সেগুলো মেলা, আগে যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো তোলা, এই সমস্ত কাজ প্রত্যেক দিন আমার মনে হয় আমার মতন সকলেরই থাকে। আজ এই 10:30 থেকে আবার ব্লগটা শুরু করছি। আশা করি এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন তাহলে আজকের ব্লগটা। বাজার যেতে হলে আমি আমার পুরনো ফ্ল্যাটের কাছে মল রোডের বাজারেই সবজি কিনতে যাই। শুধু সবজি নয়, মাছ মাংস যা কিছু কেনার আমি ওখান থেকে কিনে আনি, কারণ অনেক দিনের পরিচিতি রয়েছে ওই বাজারের সমস্ত মানুষজনদের সাথে। তাছাড়া পুরনো বাড়িতে হয় সকালে নয় বিকেলে, যে কোনো একটা সময় আমার প্রত্যেক দিনই যেতে হয়, কারণ ওই বাড়ির ওপর একটা আলাদা ভালোবাসা, আলাদা টান তো আমাদের দুজনের আছেই। ছেলের সবসময় যাওয়া হয়ে ওঠে না, তবে ও যখনই সময় পায় একবার করে ওই বাড়ি থেকে ঘুরে আসে। শিলাদি প্রত্যেক দিন ডাস্টিং আর ঘর মোছার কাজটা যেহেতু করে, তাই ওখানে গিয়ে আর আমাকে কোনো রকম এক্সট্রা কাজ একেবারে করতে হয় না। একবার করে যাই, দেখে আসি সব ঠিকঠাক আছে কি না। যদি কোনো সময় গাছে একটু জল টল দিতে হয় সেগুলো দিয়ে আসি, তারপরে বাজার সেরে বাড়িতে চলে আসি। বাজার করে আসার পর বাজারের ব্যাগগুলো কিছু কিছু আমি প্রত্যেক দিন ধুয়ে দিই, যেহেতু আমি সুতির ব্যাগ ব্যবহার করি। আর যেগুলো ধোয়া যায় না, যেগুলোর মধ্যে টুকটাক ডাল চাল বা অন্যান্য কোনো ছোটোখাটো জিনিসপত্র আনি, সেগুলোকে আমি ফয়েল এরিয়ার একটা ড্রয়ারের মধ্যে রেখে দিই, যাতে যদি কোনো সময় আবার বেরোতে হয় ওই ব্যাগগুলো হাতের কাছে থাকলে নিয়ে বেরোতে সুবিধা হয়। সকালবেলা এক কাপ চা খাওয়া হলেও বাজার থেকে ফিরে হঠাৎ যেন মনটা একটু চা চা করতে শুরু করলো। যেহেতু প্রচণ্ড গরম, তাই কফি খেতে একদমই ইচ্ছে করছে না আজকাল। তবে বৃষ্টি হওয়াতে গরমটা অনেকটাই কমেছে। কফি অবশ্য খাওয়া যেতেই পারে, কিন্তু কফি করতে গেলে আবার দুধ দাও, তার মধ্যে কফি ফেটাও, অনেক ঝামেলা। তার থেকে আমার মনে হয় গরম জলের মধ্যে 2-4 পাতা চা পাতা ফেলে দিলেই চাটা সহজে তৈরি হয়ে যায়। যাক, সেসব কথা। নিজের জন্য এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর আজকে হঠাৎ চাটা খেতে ইচ্ছে করছে একটা কুকিজ দিয়ে। মাঝে মধ্যে বিস্কুট দিয়ে চা খেতে ভালোই লাগে। সব সময় বিস্কুট দিয়ে চা না খেলেও মাঝে মধ্যে বিস্কুট দিয়ে চা তো খাওয়া যেতেই পারে। আর চা খেতে খেতে আমার যে কাজগুলো সারি সেগুলো হচ্ছে হয় কাউকে ফোন করা, তা না হলে কমেন্টসের রিপ্লাই দেওয়া। চা খাওয়া হয়ে গেলে তারপর এখানে পাগলুবাবুর সাথে একটু সময় কাটাতে এলাম। তার সাথে যদি সময় না কাটানো হয় তাহলে আবার তার মাথাটা বড্ড গরম হয়ে যায়। চটকে চটকে খেলো, চটকাবো, চটকে স্যান্ডউইচ বানাবো, বানিয়ে কলা খাবি? কলা নিস তোর জন্য, চল কলা নিস, কাঁঠালি কলা, চল কাটা বলা যাবে, বদমাশি করো, অনেক হয়েছে। ডালিম খাসনি একটু? পাগো, তুই মুনায়ের মাথা পুরো খালি করে দিয়েছিস। ঘাড় মাথা মুনায়ের কিছু নেই? হ্যাঁ, তুই খালি করে কি করেছিস? এমন নাই, আয় দেখি তোর ঘাড়টা দেখি। শোন, দেখছিস 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 অবস্থা? নাই তোর কি ঘাড়ে ব্যথা? তুই ঘাড়ে হাত দিতে দিস না? কিছুটা লাগিয়ে দেবো? নাই, শোনো 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 শোনো, ঘাড়টাকে দেখতে দাও, দেখতে দাও।
পাগো তো খেয়ে খেয়ে কিছু রাখিনি, টাক বানিয়ে দিয়েছে। পাগো তো পুরো টাক বানিয়ে দিয়েছে। আর তুই ওকে বাঁচাতে আসছিস? তুই ওকে? বাড়ি কিছু নেই। চল, অনেক হয়ে গেছে, চল চল চল। তাদের সাথে সময় কাটানো হয়ে গেলে আবার চলে এলাম রান্নাঘরে। সকালে যে বাসনগুলো মাজা হয়েছিল সেগুলো শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে এবার তুলে রাখার পালা। ছেলে কলেজ যাবে, তাই ছেলেকে খাবারটাকে গরম করে দিচ্ছি। বাজারে যাওয়ার আগেই রুটিটা করে গেছিলাম। যদি বাজার থেকে ফিরতে আমার দেরি হয়, ছেলের খেতে অসুবিধা হয়, তাই ভাবলাম রুটিটা করে যাই, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে বাজার থেকে চলে এসেছি, এখনও বেরোবে, তাই আগে ওকে খেতে দিই, তারপরে বাকি কাজগুলো সারবো। রান্নাঘরে গোছানোর কাজ মোটামুটি হয়ে গেল। এবারে আজকে কিছু মশলা বানিয়ে রাখবো। রোজকার রান্নাবান্নার কাজে আমার যে সমস্ত মশলাগুলো কাজে লাগে সেগুলো যদি বানিয়ে না রাখা হয় তাহলে ভারী সমস্যা হয়। সেই জন্য আমি একটু কিছু মশলা সবসময় বানিয়ে রাখি। সবার প্রথমে বানিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে, মানে গোটা জিরেটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে জাস্ট ফ্রাই প্যানটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট গরম করে নিয়ে তারপরে 2 মিনিট জিরেটাকে ভেজে নিলেই তারপরে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে গুঁড়ো করে নেব। এইভাবে যদি গুঁড়ো করে রেখে দেওয়া হয় তাহলে চটজলদি কোনো রান্নাতে ব্যবহার করা যায়। বিশেষ করে কোনো শরবত বানাতে গেলে, দই বড়া বানাতে গেলে, চাটের কাজে এই ভাজা জিরে কিন্তু সবসময় আমরা ব্যবহার করি। ভাজা মশলাটাও আমি বানিয়ে রাখি। আর এই ভাজা মশলা বানাতে গেলে তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর কিছু মশলা অবশ্য ব্যবহার করব, যেটা হচ্ছে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ও হ্যাঁ, এর মধ্যে একটু জয়িত্রীও দিয়েছি। জয়িত্রী দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। ড্রাই রোস্ট করা হয়ে যাওয়ার পর ঢেলে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তবেই কিন্তু মশলা গুঁড়ো করব। গরম অবস্থাতে কখনোই মশলা গুঁড়ো করব না, কারণ গরম অবস্থায় যদি মশলা গুঁড়ো করা হয় তাহলে সেই মশলা বেশি দিন স্টোর করে রাখা যায় না। কসুরি মেথিও আমি অনেক সময় রান্নাতে ব্যবহার করি, তাই জন্য কসুরি মেথিটাকেও ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেব, যাতে রান্নার সময় আবার আলাদা করে কড়াইতে বা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কসুরি মেথি গুঁড়ো করতে না হয়। এই ছোট ছোট কাজগুলো যদি করে রাখা হয় না, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকে আর রান্নার সময়ও কিন্তু অনেক কম লাগে। লো ফ্লেমে 2 মিনিট ড্রাই রোস্ট করে নিলাম। আর কসুরি মেথি ড্রাই রোস্ট করতে সময় কিন্তু খুবই কম লাগে। গ্যাসে যদি ড্রাই রোস্ট করতে না চান তাহলে মাইক্রোওভেনেও আপনারা হাই পাওয়ারে 2 মিনিট ড্রাই রোস্ট করে নেবেন, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। দেখবেন খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়। আর কসুরি মেথি বিভিন্ন রকম পাঞ্জাবি রান্নাতে যদি ব্যবহার করা হয় গন্ধটা ভীষণ ভালো হয়। গতকালও আমি আপনার সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে সসেজ কারি। তার মধ্যে কিন্তু আমি শেষে কসুরি মেথি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করেছি। ওইভাবেই যদি গুঁড়ো করে ব্যবহার করা যায় তাহলে খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো সবজি তরকারিতে। মিক্সড ভেজ, পাওভাজি, এই সমস্ত রান্নাতে আপনারা চাইলে কিন্তু কসুরি মেথি অবশ্যই ব্যবহার করতে পারেন। এছাড়া অরহর ডাল বানালেও তার মধ্যে যদি একদম শেষে একটু কসুরি মেথি গুঁড়ো ব্যবহার করেন দেখবেন স্বাদ ভীষণ ভালো হয়। দেখুন আমি গরম অবস্থাতেই কসুরি মেথিটাকে হাত দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। এটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করবার কোনোই প্রয়োজন নেই, হাত দিয়েই সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যায়। কসুরি মেথিটা তো গুঁড়ো হয়ে গেছে। এবারে
গোটা জিরেটাকেও গুঁড়ো করে নেব। ভাজা মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গুঁড়ো করছি, এতে আমি অনেক দিন স্টোর করে রাখতে পারবো। তবে খুব বেশি পরিমাণে তো একসাথে করে রাখি না, তবে যে পরিমাণে করে রাখি তাতে আমার দিন 15 আরামসে চলে যায়। ভাজা জিরেটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেব। এই ধরনের ভাজা মশলা বা যে কোনো মশলা এয়ারটাইট কন্টেনারে যদি রাখা হয় তাহলে গন্ধটা অনেক দিন পর্যন্ত বজায় থাকে এবং কখনো পোকামাকড়ও লাগে না। জিরেটা গুঁড়ো করে নেওয়ার পর ভাজা মশলার জন্য যে মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলোকেও গুঁড়ো করে নেব। আর আপনারা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলেন যে মশলার কৌটোগুলো মানে শিশিগুলো আমি কোথা থেকে কিনেছি। সেই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যে উডের র্যাকগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এইভাবে আপনারা আপনাদের কিচেনের ড্রয়ার মশলার জন্য অর্গানাইজ করতেই পারেন। এতে আমার ভীষণ সুবিধা হয়েছে, কোনো জায়গায় আমাকে মশলা খুঁজতে হয় না, এক জায়গায় মানে একটা ড্রয়ার খুললেই আমি মোটামুটি সমস্ত মশলা চোখের সামনে পেয়ে যাই। আর এই স্টিলের ফানেলটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নিতে পারেন। তেল মশলা ঢালার জন্য এইরকম ফানেল কিন্তু ভীষণই ইউজফুল। আমরা যদি ছোট কোনো মুখওয়ালা কন্টেনারের মধ্যে মশলা ঢালতে যাই তাহলে দেখবেন অনেক সময় এদিক ওদিক পড়ে যায়, তবে এইভাবে ফানেলের ব্যবহার করলে সেই সমস্যা একেবারেই হয় না। এই ভাজা মশলা কিন্তু আমি বিভিন্ন রান্নাতে ব্যবহার করি, বিশেষ করে কোনো নিরামিষ রান্না যেমন বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি, আবার আলুর দম, আলু পনির মটরশুঁটি দিয়ে কোনো তরকারি বানালেও কিন্তু এই ভাজা মশলা যদি রান্নার শেষে ব্যবহার করা হয় তাহলে অসম্ভব ভালো গন্ধ ও স্বাদ হয়। এই ভাজা মশলা ব্যবহার করলে আর আলাদা করে গরম মশলা ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। আমি বেশিরভাগ সময় এই ধরনের ভাজা মশলা করে বাড়িতে রেখে দিই যাতে আমার রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। মাছের কালিয়াতে তো আমি সব সময় এই ভাজা মশলা ব্যবহার করি, তবে অনেক সময় চিকেন কষা বা মটন কষাতেও এই ভাজা মশলা আমি ব্যবহার করি। আর এই ভাজা মশলা দিলে রান্নার স্বাদ অসম্ভব ভালো হয়। এই ভাজা মশলা দিয়ে কখনোই মশলা কষাবেন না, সব সময় করবেন কি রান্না হয়ে যাওয়ার পর একদম শেষে 1 চা চামচ বা 1.5 চা চামচ পরিমাণে ভাজা মশলা ব্যবহার করবেন, দেখবেন রান্না ভীষণ ভালো হবে। যে কসুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কন্টেনারে ঢেলে রাখলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে আমি সেটাকেও কন্টেনারের মধ্যে করে ঢেলে রাখছি। আর ঢালার জন্য ওই একই ফানেল ব্যবহার করছি। দেখুন ফানেল ব্যবহার করাতে মশলা কিন্তু একেবারেই বাইরে পড়ছে না। একটু সাবধানতা অবলম্বন করে যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে অপচয়ও একেবারে হয় না। যে সমস্ত কন্টেনারগুলো খালি ছিল তার মধ্যে মশলা ভরে এবার সেগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আরও একটা ভাজা মশলা বানাচ্ছি যেটা চাট বা ঘুগনিতে ব্যবহার করলে খুব ভালো লাগে। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 5-6টা গোটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে রাঁধুনি, দেব এর মধ্যে অল্প একটু জোয়ান, ওই 1 চা চামচ পরিমাণে, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা মৌরি। এখানে আমি বড় সাইজের মৌরিটাই ব্যবহার করছি। পান খাওয়ার যে মৌরিগুলো হয় সেগুলো দেওয়ার প্রয়োজন নেই।
1 চা চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2 থেকে 3টে ছোট এলাচ, তার সাথে দিয়ে দেব দারচিনি 2-3 টুকরো, আর দেব লবঙ্গ। লবঙ্গ খুব বেশি দেব না, ওই 3-4 টুকরো লবঙ্গ দিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের টুকরো করা দারচিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এই গোটা মশলাটাও মিনিট 3 ড্রাই রোস্ট করে নেব। তারপরে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। বাটিতে ঢেলে মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে গুঁড়ো করে নিচ্ছি। এই মিক্সার গ্রাইন্ডারটা আমি মোটামুটি 5 বছর ধরে ব্যবহার করছি। একটা কুকিং কম্পিটিশানে ফার্স্ট প্রাইজ হিসেবে এই মিক্সার গ্রাইন্ডারটা পেয়েছিলাম। এত ভালো গ্লেন কোম্পানির এই মিক্সার গ্রাইন্ডারটা প্রত্যেক দিন মশলা বাটা এবং মশলা গুঁড়ো করার কাজে ভীষণভাবে সাহায্য পাই। এর মধ্যে দেব একটু আমচুর পাউডার আর দেব বিট লবণ। এই মশলাটা যদি বানিয়ে রাখা হয় তাহলে ঘুগনি বানাবার পর যখন কাউকে সার্ভ করবেন এই ভাজা মশলাটা এইভাবে বানিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন, দেখবেন ঘুগনিটা আরও খেতে ভালো লাগবে। আবার চাইলে দই বড়ার ওপরেও দিতে পারেন, বা পাপড়ি চাট বা অন্যান্য যে কোনো চটপটা খাবার দাবারের ওপর কিন্তু আপনারা অবশ্যই এই মশলাটা ছড়িয়ে দেবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। মশলা গুঁড়ো করে নিয়ে কন্টেনারের মধ্যে করে ঢেলে রেখে দিচ্ছি। যখন কোনো চটপটা খাবার দাবার বানাবো তার মধ্যে ব্যবহার করব। মশলাপাতি গুঁড়ো করা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে জায়গা মতো রেখে দিচ্ছি, আর এই জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। টাওয়েল পেতে করার কারণে গুঁড়ো মশলা কিন্তু চারিদিকে এতটুকু ছড়ায়নি, আমার পরিষ্কার করতে খুব একটা তাতে সময়ও লাগবে না। সকালে বাজার থেকে একটা পেঁপে নিয়ে এসেছিলাম, আজকেই যাতে খাওয়া যায় সেই রকম দেখে একটা পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটাকে কেটে ফ্রিজে রেখে দেবো। চুলের যত্নের জন্য পার্লারে গেলেও স্কিন কেয়ারের জন্য কিন্তু আমি কখনোই পার্লারে গিয়ে কোনো কিছু করি না। ফেসিয়াল তো আজ পর্যন্ত করিনি। ঘরোয়া উপাদান দিয়েই আমি সবসময় আমার স্কিনের যত্ন করি। ছোটোবেলা থেকেই মার কাছে দেখেছি মসুর ডাল বা চালের গুঁড়ো, দুধের স্বর এই সমস্ত কিছু দিয়ে প্যাক বানিয়ে মা মুখে লাগিয়ে দিত। ছোটোবেলায় শীতকালে মা মুখে দুধের স্বর লাগিয়ে দিত, তবে দুধের স্বর লাগাতে আমি একেবারেই পছন্দ করতাম না, কারণ তেল তেলে কোনো জিনিস মুখে লাগাতে আমি ভীষণ অপছন্দ করি। আমার স্কিনটা একদম নর্মাল স্কিন, কোনো রকম তেল তেলে জিনিস আমার মুখে যেন সহ্য হয় না। কোনো দিন আজ পর্যন্ত পিম্পলস হয়নি, কিন্তু ভীষণই সফট আমার স্কিন, সেই জন্য আমি কখনোই অয়েলি কোনো জিনিস মুখে লাগাতে পারি না। আজকে একটু মসুর ডাল গুঁড়ো করে রেখে দিচ্ছি। মসুর ডাল গুঁড়ো দিয়ে আমি মাঝে মধ্যেই প্যাক বানিয়ে মুখে লাগাই। এটা আমার স্কিনে ভীষণই শ্যুট করে, আর এগুলো স্কিনের পক্ষে কিন্তু ভীষণই ভালো। আমার মনে হয় বাইরের জিনিস মানে বাইরের প্যাক মুখে না লাগিয়ে এই রকম ঘরোয়া কিছু ট্রিটমেন্ট যদি ঘরে করে নেওয়া যায় তাহলে সেটা নিজেদের স্কিনের পক্ষে যথেষ্টই ভালো। আজকাল তো বাইরে অনেক রকম প্যাক বেরিয়েছে, কিন্তু আমাদের মারা কোনো কিছুই মুখে কখনো লাগাতো না। মাদের সবসময় দেখতাম এইরকম ঘরোয়া উপাদান দিয়ে নিজেদের স্কিনের যত্ন করতো। আমিও মোটামুটি সেই দিকটাই ধরে রেখেছি, কারণ এটাই আমার বেশি ভালো লাগে। মসুর ডালটা গুঁড়ো করে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে একটা কন্টেনারের মধ্যে করে ঢেলে রেখে দিচ্ছি। যখন আমার প্যাক বানানোর প্রয়োজন পড়বে তখন আমি প্যাক বানিয়ে মুখে ইউজ করব। তবে আজকে একটা
প্যাক অবশ্য বানাচ্ছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর যে পেঁপেটা আমি কেটে রেখেছিলাম তার থেকে 5-6 টুকরো পেঁপে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপে কিন্তু খাওয়াও যেমন ভীষণ ভালো, তেমনই ফেস প্যাক হিসেবে কিন্তু পেঁপে ভীষণ ভালো কাজ দেয়। টমেটোর সাথে 5-6 টুকরো পেঁপে দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব বেসন আর মধু। এটা দিয়ে একটা প্যাক বানিয়ে আমি কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব, আর বাকি যেটুকু থাকে সেটুকু আজকে মুখে লাগিয়ে রাখবো। প্রত্যেক দিন এটা যদি স্নানের আগে লাগানো যায়, স্কিন কিন্তু ভীষণ ভালো থাকে। একবার আপনারা এইভাবে প্যাক বানিয়ে নিজেরা করে দেখবেন স্কিন ভীষণ ভালো থাকবে। হয়তো আপনারা অনেকেই বাড়িতে এই সমস্ত স্কিন কেয়ার করে থাকেন, কিন্তু যারা করেন না তাদেরকে একবার করতে অনুরোধ করলাম। এরই মধ্যে 4 টেবিল চামচ দিয়ে দিলাম মধু। তারপরে আবারও একসাথে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপরে সেটাকে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব। দেখুন, স্কিন কেয়ারের জন্য আমার ঘরোয়া প্যাক একদম রেডি। বেশিরভাগটা আমি কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দিলাম, আর এগুলোকে আমি কাঁচের কন্টেনারের মধ্যে করে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি আজকে আমার মুখে অ্যাপ্লাই করছি, এরপরে স্নানে যাব। যাকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করি অন্যান্য ব্লগগুলোর মতন আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।